ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। আজ আমার কাকনের বিয়ে, যাকে সেই ছোট্ট থেকে কোলে পিঠে করে নিজের মেয়ের মতো মানুষ করেছি, সে আজ বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। এ কথা ভাবলেই বুকের ভেতরটা যে বড় আনচান করে ওঠে। তবু মনের মাঝে একটাই সান্ত্বনা, আবার কাকনের খুব ভালো ঘরে বিয়ে হচ্ছে। কিন্তু এই বিয়েতে আমাদের কাকন সুখী হবে তো গো? কেন সুখী হবে না বড় বউ? কাকন তো নিজে এ বিয়ে সাই দিয়েছে। ও নিজে সাই দিলেও ও দিন রাত রাহুলকে এখনো পর্যন্ত সে ভালোবাসে। চুপ করো বড় বউ, তুমি চুপ করো। আজকের এই শুভ দিনে তুমি অলক্ষণের নামটা আর উচ্চারণ করো না। এই সামান্য কারণে নিজের মাকে খুন করতে পারে। তুমি একথা বিশ্বাস করো যে রাহুল তার নিজের মাকে এমনি করে খুন করেছে? আমার বিশ্বাসে কি যায় আছে বড় বউ? আদালতের বিচারে যে খুনি সাব্যস্ত হয়ে জেল খাচ্ছে, সে খুন করুক আর নাই বা করুক, খুনি তো তার একমাত্র পরিচয়। আদালতের বিচারে যাই হোক না কেন, এবার তোমার বিবেকের আদালতের বিচারে তুমি একটি বার বলো দেখি, রাহুল কি সত্যিই কি তার মাকে খুন করতে পারে? আমার বিবেকটাই যে আজ বোবা হয়ে গেছে বড় বউ। আমি কেমন করে কার বিচার করব? তাই বলে একটা নির্দোষ ছেলেকে সারা জীবনকে এমনি করে জেল খাটবে, এর কি প্রতিকারের কোনো হবে না গো? না, নেই। এ যুগে সততা মানবতার কোনো মূল্য নেই বড় বউ। যার বেশি টাকা আছে আইন তো তার হয়ে কথা বলবে। তাই বলছি এসব আলোচনা এবার বন্ধ করো। একটিবার যদি কাকরের মনে গাথা হয়ে যায় যে রাহুল সম্পূর্ণ নির্দোষ, তাহলে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তাহলে হয়তো কাকনিয়ে বিয়ে করতে বেঁকে বসবে। বেঁকে বসবে? ও বেঁকে বসে গেছে। সন্ধ্যা থেকে শুধু কাঁদছে আর কাঁদছে, আর একাধিক্রমে ও বলে আসছে এ বিয়ে তোমরা বন্ধ করো। না বড় বউ, না, এমনটি হতে দেওয়া যাবে না। তাহলে যে মহা সর্বনাশ হয়ে যাবে। আজ কাকনের সামনে রাহুলের নামে এমন কথা বলতে হবে যা শুনে কাকন রাহুলকে ঘৃণা করে। কি বললে বড়দা? যে মানুষটাকে আমি এতদিন মনে প্রাণে ভালোবেসে এসেছি তাকে আমি ভুলে যাব? হ্যাঁ হ্যাঁ বলি, একটা খুনিকে ভালোবেসে কখনো নিজের ভালোবাসার মর্যাদাকে নষ্ট করিস না রে বোন। তাই বলছি, নতুন জীবনে পা বাড়ানোর আগে পুরনো জীবনটাকে এবার তুই ভুলে যা। পুরনো জীবনটাকে আমি কেমন করে ভুলবো বড়দা? আমার পুরনো জীবনের স্মৃতিগুলো যে হাত চালিয়ে দিয়ে বারবার আমায় ডাকে আর কানে কানে কে যেন ফিস করে বলে, কখন তুই ভুল করছিস, তুই মহা ভুল করছিস। এই ভুলের মাঝেই তো তোকে আবার ভুল হয়ে তাকে ধরে নিতে হবে। ওকে কেবল এই বর্তমানের মাঝে তোকে তো আবার সুখ খুঁজে নিতে হবে। না বৌদি, আমার সুখ, সব সুখ যে তার কাছে বাধা পড়ে আছে বৌদি। তাই দয়া করে বলছি, তোমরা আমার বিয়েটাকে ভেঙে দাও বৌদি। তোমরা আমার বিয়েটাকে কথা বলছি। আর কিছুক্ষণের পরে বর্ষে পড়বে। এসব কথা ভাবা অন্যায়। তাহলে তাছাড়া নির্দিষ্ট লগ্নে বিয়ে না হলে পরে তোকে সবাই যে লগ্ন ভ্রষ্ট বলবে। আমি লগ্ন ভ্রষ্ট হলেও আমি রাহুল তার জন্য অপেক্ষা করে থাকবো বৌদি। আমি আবার রাহুল তার জন্য অপেক্ষা করে থাকবো। তারপরে রাহুল তা এলে আমি তাকেই না হয় চুপ কর। একটা জেল ফেরত আসামিকে আত্মীয় করে কখনোই আমি আমার পরিবারের বদনাম করতে পারবো না। আমি তোমাদের বদ্ধ ভাতা দেবো না বড়দা। আমি রাহুল তাকে নিয়ে
এবার তোমরা এই বিয়েটা ভেঙে দাও বড়দা। এটাই যদি তোর মনে ছিল তাহলে এ বিয়েতে মরতে দিস কেন? আমি আমি সেদিন আমি শোকে দুঃখে পাথর হয়ে গেছিলাম বড়দা। তাই তো আমি কোনো উচিত অনুচিত কোনো কিছু বুঝতে পারিনি। তাই তো আমি এই কথা বলে ফেলেছি, কিন্তু আমি বুঝতে পারিনি আমার সেদিন তার পাশে থেকে থাকা দরকার ছিল, কিন্তু আজ বুঝতে পারছি। তাই বলছি বড়দা, দয়া করে তোমার আমার এই অনুরোধটা রাখো, আমার বিয়েটা তোমরা ভেঙে দাও। তোর কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের এই বিয়ের মণ্ডপে চলে এসেছে, তাদের আমরা কি করব? এমনকি পরকে পর্যন্ত আমরা কি জবাব দেবো? কাউকে কোনো কিছু জবাব দিতে হবে না বৌদি। আমি সবার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইবো। বড়দা তুমি নহবত বন্ধ করতে বলো। আমি বিয়ের সাজ খুলে আমি পাড়া প্রতিবেশীদেরকে সবাইকে বলতে ক্ষমা চাইতে চললাম। কি ভেবেছিস তুই আজকে এতগুলো মানুষের সামনে আমাকে অসম্মান হতে হবে? এটাই যদি তোর মনে ছিল, আজ রাহুলকে ভুলে আমার দেওয়া কথায় এই বিয়ে তোকে করতেই হবে। নইলে তুই যে আমার মরা মুখ তুমি কি বলছো? তুমি কি সত্যি কি পাগল হয়ে গেছো? পাগল হলেও বোধ হয় ভালো হতো। আমার এতদিনের আশা এত চোখ বন্ধ হয়ে গেলেও কোনো বেদনা আমায় কষ্ট দিত না। শত অপমানের আগুনে দগ্ধ হলেও কোনো জ্বালা যন্ত্রণা আমি অনুভব করতাম না। তাই পাগল না হলেও আজ আমার এই পুরো জীবনটাকে শেষ করতে চললাম। বড়দা শোনো বড়দা, আমার সুখের চেয়ে যে তোমার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। তাই তো তোমাদের কথা মেনে এই বিয়েতে আমি রাজি হলাম। তোমরা সবাই বিয়ের আয়োজন করো বড়দা। কাকুর বৌদি বর এসে গেছে। বর এসে গেছে, কিন্তু তোমাদের সবার চোখে জল কেন দাদা? তোমরা কাঁদছো? কাঁদবো কেন রে ভাই? আজ আমাদের একমাত্র বোনের বিয়ে, আনন্দ করবো না বল? তুইও কি নিজের বিয়েতে নিজেই আনন্দ করছিস নাকি রে হতভাগী? হ্যাঁ রে ছোটা, আমি খুব আনন্দে আছি। দেখছিস না, আমি খুব আনন্দে আছি। এই হতভাগী, আনন্দ করছিস বলে কাঁদছিস কেন? কাঁদবে না বলছি একদম। ছোটা তুই স্বামীর ঘর হলো সুখের স্বর্গ, আর সেই স্বর্গে তুই আজ পা বাড়াতে চলেছিস। এ সময় কি চোখে জল ফেলতে আছে রে বোন? ছোটা তার চেয়ে আনন্দ কর, একেবারে প্রাণ খুলে আনন্দ কর। ছোটা কি রে হতো ভাগা, নিজে হাসছি বলে পারলাম না দাদা। এলসির আড়ালে কান্নাটাকে আমি চেপে রাখতে পারলাম না দাদা। আমি ধরা পড়ে গেলাম দাদা, আমি ধরা পড়ে গেলাম। ছোটা তুই এই কাকুর স্বামীর ঘরে গিয়ে আমাদেরকে ভুলে যাবি না তো? ছোটা আমি জানি তোর ইচ্ছের বিরুদ্ধে আমরা তোর এ বিয়ে দিচ্ছি, তাই তোকে অনুরোধ করছি বোন, রাহুলকে ভুলে তুই তোর নতুন সাথীকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা কর বোন, সুখী হওয়ার চেষ্টা কর। ওর সুখের জন্য আপনারা ভাববেন না দাদা, প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে ওকে আমি সুখী করব। একটি কাণ্ড বলো দেখি। আরে পরকে বরণ করে ঘরে তোলা হলো না, অথচ পর নিচে হেঁটে এখানে চলে এলো। হ্যাঁ, এত ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই বৌদি। হ্যাঁ, তাছাড়া তো আমি এখন আপনাদের একজন, তাই না? তাই যদি সামান্য কিছু ভুল ত্রুটি হয়ে থাকে
সেটা আমরা নিজেরাই সামলে নেব। তোমার কথাগুলো শুনে বড্ড ভালো হলো ভাই। আত্মীয় হবার আগেই তুমি যেভাবে আমাদেরকে আপন করে নিলে। এটাই তো মানুষের ধর্ম দাদা। আত্মীয় অনাত্মীয় যেই হোক না কেন, তাদের বিপদে সবসময় আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তোমার মতো মানুষকে পেয়ে আমাদের বড় গর্ব হচ্ছে ভাই। তোমাকে স্বামী হিসাবে পেয়ে আমাদের কাকরও সত্যি বড় ধন্য হবে। ছি ছি ছি, এসব কি বলছেন বৌদি? হ্যাঁ, যা বলছিলাম, লগ্ন নাকি পড়ে গেছে, তাই পুরোহিত মশাই বিয়ের জন্য তাড়া দিচ্ছেন। কিন্তু আপনাদের কাউকে দেখতে না পেয়ে আমি নিজেই ভিতরে চলে এলাম। বেশ করেছো ভাই, আগে এসো মালা বদলটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। শঙ্খ বাজাদে উলু দে রাম সীতার আজ বিয়ে, দলে দলে আয়না মেয়ে বরণ ডালা নিয়ে। শঙ্খ বাজাদে উলু দে রাম সীতার আজ বিয়ে, দলে দলে আয়না মেয়ে বরণ ডালা নিয়ে। ও তোরা উলু দে রাঙাবো এলো যে, ও তোরা উলু দে রাঙাবো এলো যে। চোখর মাথায় দিয়ে ছাত্র তলাতে, মালা বদল হলো এই রাতে, আজ মালা বদল হলো এই রাতে। ডাকাত পড়েছে, ডাকাত ডাকাত! ডাকাত পড়েছে, ডাকাত। ওরা যে খুন খারাপ কিছু করে বসে। তুমি একদম চিন্তা করো না দাদা, আমি এক্ষুনি পুলিশকে ফোন করতে চললাম। কেউ কোথাও যাবেন না, আমি এখানে ডাকাতি করতে আসিনি, এসেছি আমার অধিকারটাকে রক্ষা করতে। রাহুল কি, রাহুল তুমি? তুমি? হ্যাঁ, আমি তুমি জেলের মধ্যে জানতে পারলাম আজ তোমার বিয়ে হচ্ছে। হয়তো ভুল বুঝিয়ে তোমার বাড়ির লোক তোমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করা হয়েছে। তাই তো কারক্ষিত মেরে অজ্ঞান করে তাদেরই বন্দুক ছিনিয়ে নিয়ে আমি জেল ভেঙে পালিয়ে এসেছি। ভুল করে ধরা হল। হ্যাঁ হ্যাঁ, পুলিশ তো নিশ্চয়ই তোমাকে খুঁজছে ভাই। ধরা পড়লে হয়তো তোমার আরো ভয়ঙ্কর সাজা হতে পারে। রাহুলদা তুমি আবার জেলে ফিরে যাও। তুমি অসম্ভব। মাত্র কয়েকদিনের জেলের যন্ত্রণায় আমি ভীষণভাবে হাঁপিয়ে উঠেছি কাকুর। আমি জানি কেউ আমায় চক্রান্ত করে খুনি সাজিয়েছে। সেই চক্রান্তকারীকে খুঁজে বের করে নিজেকে আমি নির্দোষ প্রমাণ করবোই কাকুন। আর তার জন্যে তোমাকে আমার পাশে প্রয়োজন। তাই বলছি, এ বিয়ে ভেঙে দিয়ে তুমি আমার সাথে এসো। না না, তা কিন্তু সম্ভব। বিয়ের কাজ প্রায় শুরু হয়ে গেছে, মালা বদলা হয়ে গেছে। এ সময় ও চলে গেলে আমাদের সবার যে বদনাম হয়ে যাবে। কাকনের সুখের জন্য আমি সব বদনাম মাথায় তুলে নেব দাদা। কাকন শুধু নিজের মুখে বলুক ও ওই লোকটাকে বিয়ে করতে চাই, আমি নিচে দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেব। বলো কাকুন, তুমি তুমি বলো। নিশ্চয়ই বলবো। রাহুলদা যখন আমি রাহুলদার পাশে থেকে আমি রাহুলদার সমস্ত দোষ আমি নিজের মাথা পেতে নেব। আর ওই গৌতম বাবুকে বলবো, গৌতম বাবু আমি আপনাকে নয়, আমি রাহুলদাকে বিয়ে করতে চাই। তাই কাকুনকে ভুলে রাহুলকে বিয়ে করতে হবে। আজ আমার মূল মরা মুখ দেখবি। না, আমি আবার হেরে গেলাম। না কাকুন, না, আমি তোমায় হাঁটতে দেবো না কাকুন। তুমি শুধু সবার সামনে বলে দাও যে তুমি আমাকে। না, আমি তোমাকে নয়, আমি ওই গৌতম বাবুকে বিয়ে করতে চাই। কাকুন, হ্যাঁ হ্যাঁ, চলে যাও, চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। না কাকুন, না দাদা, এটা তোমার মনের কথা নয়, আমার বিশ্বাস তোমার বাড়ির লোক তোমাকে জোর করে এই কথা। বেশ রাহুল, বেশ অনেক হয়েছে, এবারে সব বন্ধ করো। কাকুন যা বলার বলে দিয়েছে।
এবার এবার দয়া করে তুমি এখান থেকে চলে যাও ভাই। নিশ্চয় যাও বৌদি, নিশ্চয় যাব। তবে আমি কাকুনকে সঙ্গে নিয়ে যাব। চলে এসো কাকুন। খবরদার, আমার হব স্ত্রীর দিকে হাত বাড়ালে তোমার হাত আমি মুচড়ে ভেঙে দেব। কাকুন শুধুই আমার, তাই কাকুনকে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাব। আর তুমি যদি বাধা দাও তাহলে তোমাকে আমি খুন করব। খবরদার! আমার স্বামীকে খুন করার আগে আমার বুকে গুলি চালাতে হবে। কাকুন কাকুন হ্যাঁ কি বললে কাকুন? এই লোকটা তোমার স্বামী? হ্যাঁ, উনি আমার স্বামী। ওনার সঙ্গে যখন আমার একবার মালা মতন হয়ে গেছে তখন উনি আমার স্বামী। কিন্তু আমি ভাবি, তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা খুনি ফেরারি আসামিকে আমি বিয়ে করব? তুমি বিশ্বাস করো কাকুন, তুমি বিশ্বাস করো আমি খুনি নই। নিজের মাকে কি কেউ খুন করতে পারে? হ্যাঁ পারে। তুমি সব পারো, তুমি সব পারো। কোনদিন আমাকে হয়তো খুন করে বলবে তুমি। না না, তাই তুমি এখান থেকে চলে যাও। তোমাকে আমি সহ্য করতে পারছি না। কাকুন কাকুন কি বললে কাকুন? তুমি দূর হয়ে যাও। কি বললে? হ্যাঁ, আমাকে তোমার আর ঘৃণা লাগছে? বলো কাকুন, তুমি বলো। তোমার ওই বুকফোড়া ঘৃণা তিরস্কার ছুঁড়ে মেরে আমার ক্লান্ত অবসন্ন মনটাকে তুমি কত বিক্ষত করে দাও কাকুন, কত বিক্ষত করে দাও। চলে যাও তুমি, চলে যাও এখান থেকে। যাচ্ছি কাকুন, আমি চলে যাচ্ছি। তোমার দেওয়া ঘৃণাকে আমার চলার পথের পাথেই করে একাই আমার জীবন যুদ্ধে লড়ে যাব, নিজেকে নির্দোষ প্রমাণ করে। যদি কোনোদিন আমি তোমার সামনে এসে দাঁড়াতে পারি সেদিন আমায় ভালো নামাজো কাকুন, ক্ষতি নেই। কিন্তু আমায় ঘৃণা করে তাড়িয়ে দিও না কাকুন, ঘৃণা করে তাড়িয়ে দিও না। যাবার বেলায় আজ কেন যে কি বলি মনে পড়ে গো, অসময় নীলাকাশে কতদিন কত মেঘ ধরে গো, শপথের মালাতে মাঝে মাঝে কাটা জিগি রইতো, দেখাই শেষ দেখা নয়। কাকুন যাবার বেলায় কেন যে কি বলি মনে পড়ে গো, অসময় নীলাকাশে কতদিন কত মেঘ ধরে গো, শপথের মালাতে মাঝে মাঝে কাঁটা জেগে রইতো, এ দেখায় শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বুঝাতে পারি না আজও হয়তো, এ দেখায় শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো, যাবার বেলায় কেন যে কি বলি মনে পড়ে গো, অসময় নীলাকাশে কতদিন কত মেঘ ধরে গো, শপথের পালাতে মাঝে মাঝে কাটা জেগে রইতো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা
নয় এ দেখা শেষ দেখা নয় এ দেখা শেষ দেখা নয়। এ আপনি কি বলছেন স্যার? ওপরে বন্ধু সেজে ভেতরে 70-এর মতো ছুরি চালাতে হবে বুঝি? ইয়েস, শুধু বন্ধু নয়, প্রয়োজন হলে প্রেমিকা সেজে মালটার মনের মধ্যে ঢুকে পড়বে। মৌজ করার বাহানায় বেহিসাবি মাল খায় ছেলেটাকে একেবারে মাতাল বানিয়ে ফেলবে। তারপর তারপর কি স্যার? মালটা যখন ধীরে ধীরে ফিজিক্যালি এন্ড মেন্টালি প্যারালাইজড হয়ে যাবে, ঠিক ঠিক তখনই ওর বারবারে কেরোসিন I mean টোটালি ফিনিশ। আমি পারবো না স্যার, আমি পারবো না, আমার যে ভীষণ ভয় করছে। এত ভয় পেলে জীবনে উন্নতি করে যায় না রূপসা। বর্তমানে ওই রোহিণী হলো এই দত্ত অ্যান্ড কোম্পানির একমাত্র ওয়ারিস, তাই ওকে ফিনিশ করতে পারলে ওর বুড়ো বাপটা এমনিতে হার্ট ফেল করে মারা যাবে। আর তখন দত্ত অ্যান্ড কোম্পানি টোটাল হয়ে যাবে শুধু আমার। এ আপনি কি বলছেন স্যার? তুমি চাইলেই ওই দত্ত অ্যান্ড কোম্পানির পুরো প্রপার্টিটা তোমার হয়ে যাবে। বলেন কি স্যার? এত টাকার সম্পত্তি সব আমি একাই পেয়ে যাবো? অফকোর্স। আরে বাবা, আমাকে পাওয়া মানে তো তোমার সব কিছু পাওয়া। আমার সম্পত্তি মানে তো তোমার সম্পত্তি, তাই না ডার্লিং? সেই প্রথম দেখার দিন থেকে আমি তোমায় ভালোবেসে ফেলেছি রূপসা, এবং সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই করব। তাই যদি হয় তাহলে আপনি আমাকে নোংরা খেলা নামাতে চাইছেন কেন? আরে বাবা, এই খেলাটা তোমাদের দুজনেরই, তাই না? তাই হারলে দুজনেরই ক্ষতি, আর জিতলে দুজনেই লাল লাল। তাই বলছেন? আজ থেকে এই খেলার খেলোয়াড় তুমি, আর আমি হলাম তোমার কোচ। নাও নাও শুরু করো তোমার চ্যাম্পিয়নশিপের খেলা। খেলা চলছে, এক ভয়ঙ্কর খেলা। ঈশ্বর বোধহয় আমাদের ফ্যামিলিটাকে নিয়ে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। ভাববেন না স্যার, ভাববেন না। ওই ঈশ্বরকে হারিয়ে দিতে উপযুক্ত প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় আমি সাথে করিয়ে এনেছি। প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়? হ্যাঁ স্যার, প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়। এই হলো মানে আমার মাস্তুতো বোন রূপসা। আপনি চাইলে ও রোহনকে সুপথে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে পারে। যা স্যারকে প্রণাম কর। থাক মা থাক। এই তুমি ম্যানেজারের বোন? হ্যাঁ স্যার, তবে নিজের নয়, বিস্তৃত বোন। পিস্তো তো? হ্যাঁ, ম্যানেজার যে বললো মাস্তো তো। হ্যাঁ, মাস্টার তো মানে আসলে আমি দিল্লিতে ইংলিশ মিডিয়ামে পড়তাম তো, তাই ওই বাংলা শব্দ
পড়াশোনা করেছো? শুধু পড়াশোনা নয় স্যার, তার সাথে সাথে ও নার্সিং ট্রেনিংটাও শুরু করে ফেলেছে। এই কয়েকদিন হলো আমার এখানে এসেছে। কিছুদিন আগে আপনি বলছিলেন না যে রোহন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলেটা রাহুলকে ভীষণ ভালোবাসত। রাহুলের জেল হয়ে যাওয়ায় ও ভীষণ ভেঙে পড়েছে। যে ছেলে কোনোদিন নেশা করতো না, সে কিনা এখন দিনরাত মদ খাচ্ছে। ওটা আপনার ভুল ধারণা স্যার। রোহন রাহুল বাবুর জন্য মদ খায়নি। আসলে রোহন একটা মেয়ের প্রেমে ধোঁকা খেয়ে সেই দুঃখ ভুলতেই সে এভাবে মদ খাচ্ছে। হেই, বলো কি ম্যানেজার? এই সময় ওর এমন একজন বন্ধুর প্রয়োজন যে ওর মনের গভীরে প্রবেশ করে ওর দুঃখ কষ্টটাকে শেয়ার করে নিতে পারবে। আর সেই জন্যই তো আমার এই বোনটাকে এখানে নিয়ে আসা। আপনি পারমিশন দিলে ওই রোহনের ট্রিটমেন্ট শুরু করতে পারবে। পারবে মা, তুমি পারবে আমার একমাত্র ছেলেটাকে আবার আগের মতো সুপথে ফিরে আনতে? পারবো কিনা আমি জানি না স্যার, তবে আমি আপনার ছেলের ভালো বন্ধু হওয়ার চেষ্টা করব। শুধু বন্ধু নয়, তুমি যদি আমার রোহনকে সুপথে ফিরে আনতে পারো, তাহলে আমি তোমার হাতেই আমার রোহনের সারা জীবনের দায়িত্ব অর্পণ করব। স্যার, ওই ছেলেটি ছাড়া আর আমার কেউ নেই মা। ওর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। স্যার, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার ছেলেটাকে সুস্থ করে আগের জীবনে ফিরিয়ে দাও রূপসা, আর আগের জীবনে ফিরিয়ে দাও। এই দত্ত ফ্যামিলিতে এন্ট্রিটা তোমার খুব সহজে হয়ে গেল। রোহনের মনে এন্ট্রিটা নিতে পারলে আমাদের কাজ 50% সাকসেস হয়ে যাবে। কিন্তু কোথায় আপনাদের সেই রোহন বাবু? বেঁধা পাখিয়া গাইবে না গা, ভুলে গেছে জীবনে হাসি কলতার। তীর বেঁধা পাখিয়া গাইবে না গা, ভুলে গেছে জীবনে হাসি কলতার। ভুলে গেছে জীবনে হাসি কলতার। তীর বেঁধা পাখিয়া গাইবে না গা। হাসি ছিল, গান ছিল, গান ছিল সাথে, বুঝে দিত তীর ছিল লোকের হাতে। হাসি ছিল, গান ছিল, গান ছিল সাথে, বুঝে দিত তীর ছিল লোকের হাতে। মিলনের মধু বেলায়, মিলনের মধু বেলায় ছিল কতকাল। তীর বেঁধা পাখিয়া গাইবে না গা, ভুলে গেছে জীবনে
আমি আমি তার কথা আর আমি ভাববো না। সেই চোখ, সেই মুখ আমায় হাতছানি দিয়ে ডাকলেও আমি আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেব। এই তোমার শিকার রোহন। আমি বোধহয় কোনো পার্সোনাল মিটিং এ এন্ট্রি নিয়ে ফেলেছি। আরে না না, আমরা কোনো পার্সোনাল মিটিং করছি না, আমরা তো তোমার জন্য ওয়েট করছিলাম। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। এ হলো আমার মাস্তুতো বোন রূপসা। এই কয়েকদিন হলো দিল্লি থেকে এখানে এসেছে। আমার মোবাইলে তোমার ছবি দেখে এবং কথা শুনে ও এতটাই এক্সাইটেড যে তোমাকে দেখার জন্য একেবারে অস্থির হয়ে উঠল। যা ওনার সাথে পরিচয় করে নে। হ্যালো নমস্কার। হ্যাঁ, তুই তাহলে রোহনের সাথে কথা বল, আমি অফিস থেকে ফেরার পথে তোকে বাড়ি নিয়ে যাব। আসে বোন। তুমি নাকি আমার সাথে দেখা করার জন্য এক্সাইটেড? কিন্তু কেন? আমি কি কোনো ফিল্ম স্টার না মিনিস্টার? তার চেয়েও আপনি আমার কাছে অনেক বেশি দামি। আসলে তোমার এই নজরটা অনেক বড়, তো তাই খুব ছোট জিনিসকে তুমি বড় করে দেখতে পাও। তাই বলে আমার মতো এই অতি ক্ষুদ্র জীবটাকে কখনোই তোমার এই মনের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবে না। বাই দা বাই, এবার তুমি আসতে পারো। আপনি আর অধপতনের পথে পা বাড়াবেন না। যে বাড়িটায় আজ একটু একটু করে ওই অধপতনের অন্ধকারে ডুবতে বসেছে, সেখানে আজ আমার দোষটা কোথায় হারান্দা? আমি যে তোমার দিকে বসে আছি, আমার মুখের দিকে একমাত্র তুমি পারো এই অভিশপ্ত পরিবারটাকে ধ্বংসের পথ থেকে বাঁচাতে। হারান্দা, তোমার উপর আমাদের যে সবার ভরসা গো ছোট দাদা বাবু। কিন্তু নিজের উপরই যে আমি আমার ভরসা হারিয়ে ফেলেছি হারান্দা। যে আমাকে আমার মাতৃ স্নেহ দিয়েছে, এই ছোট থেকে মানুষ করেছে, সেই জেঠিমা খুন হয়ে গেল। অথচ আমি কোনো কিছুই করতে পারলাম না হারান্দা, আমি কিছুই করতে পারলাম না। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি ছোট দাদা বাবু, বড় দাদা বাবু কখনোই কেন্দ্রীমাকে খুন করতে পারে না। আবার তাই মনে হয় হারান্দা, কিন্তু আমি বুঝতে পারছি না এই ঘৃণ্য চক্রান্তটা করেছে কে। প্লিজ রোহন বাবু, একটা কাজের লোক ওপর কথাই ভিত্তি করে এতটা রিয়াদ হবেন না। জাস্ট শাট আপ মাইন্ড। উনি কাজের লোক নন, উনি আমার অভিভাবক। ছোট দাদা বাবু বলতে দাও, বাইরের লোক ভিতরের খবর আর কতটুকু জানবে? আজ আমি বাইরের লোক হলেও খুব শিগগির আমি এই ফ্যামিলির ভেতরের লোক হয়ে যাব। হলেও ভুল করে কোনোদিন এই ছোট দাদা বাবুর অভিভাবক হওয়ার চেষ্টা করবেন না গো মেম সাহেব। হারান্দা, তুমি আমি আবার বলছি, তুমি ফিরে এসো। তুমি ফিরে না এলে মিথ্যে খুনের দায়ে হারান্দা, এই বড় দাদা বাবুকে জেল থেকে ফিরিয়ে আনবে কে? আর বড় দাদা বাবু জেল থেকে ফিরে না আসে তাহলে কিন্নিমান হারান্দা, তুমি শান্তি পাবে না গো, কোনোদিনই শান্তি পাবে না। হারান্দা, ঠিক বলেছো হারান্দা, দাদাকে জেল থেকে মুক্ত করে আনতে হবে, নইলে যে হলে জেঠিমার আত্মা আমার সেই যন্ত্রণা, যে যন্ত্রণাটা ভুলতে আমি আকণ্ঠ ওই মনে ডুবে থাকি, সেই যন্ত্রণাটা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের সঙ্গে নিজের যুদ্ধে আমার আমিটা যেন একটু একটু করে হেরে যাচ্ছে। জিততে না পারলে আমি যে ওই যুদ্ধটা চালিয়ে যেতে চাই, তাহলে এই নিন আপনার যুদ্ধ করার অস্ত্র। তুমি আমি আমার সহযোগিতা হয়ে এই যুদ্ধটাই আপনাকে জেতাতে চাই। কিন্তু আমি তো জিততে চাই না রূপটা।
আমি আমার এই সহজ সরল ভালো মানুষের জীবনটাকে শেষ করে নোংরা অশৃঙ্খল জীবনকে আমি স্বাগতম জানাতে চাই। এটা আপনার অভিমানের কথা। খুব কাছের মানুষকে হারালে আপনি ভেঙে পড়েছেন, কিন্তু আপনাকে যে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে হবে রূপসা, আর সব কিছু ভুলে আবার নতুন করে। বেশ, তবে তাই হোক রূপসা, যে ওই অন্ধকার দুনিয়ায় সততা মানবতার কোনো মূল্য নেই, সেখানে আমি আর আবার সে যন্ত্রণার খুন পোকা আবার এই সুস্থ মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি ভুলতে চাই রূপসা, আমি সব কিছু ভুলতে চাই। তাহলে এসো, আমি তোমাকে নিয়ে যাব সেই নতুন প্রেমের সন্ধানে। আর সেইখানে তোমাকে নিয়ে গিয়ে আমি বলবো, পড়িলে প্রেমের জালে ও মনটা করে টান টানা টান টান টানা টান টান টানা টান, বুকের কাপড় বাজে পড়িলে প্রেমের জালে ও মনটা করে আজ 3 দিন ধরে পাখি পড়া করে এত কিছু শেখালাম, আর আসল সময় তুই কিনে আমার এক ঝোড়া মাল মাটি করবার মতলব। বাবা, ওরে মুখ পুড়িয়ে, এভাবে না হলে কি আমি তোর বিয়ে দিতে পারবো? আজকাল একটা মেয়ের বিয়ে দিতে কতগুলো টাকা খরচ হয় তা তুই জানে? আরে কত লোকের মেয়েরা তো নিজেরাই প্রেম করে বিয়ে করে নিচ্ছে, তোর তো সে মুরদ নেই। আর এটাও যদি না পারিস তো গলায় দড়ি দিয়ে মরবি গিয়ে যা। ভেবেছিলাম আমার একটা ভালো মানুষ মালদার জামাই হবে, আর আমি বাকি জীবনটা তারই ঘাড়ে বসে। আরে সেই জন্যই তো আমার ওই ছেলেটাকে বাচ্চা। আরে দূর দূর, আমি তার জন্য ভেবে মরছি, আমি বরং মরে গিয়ে যাই। লে জটকা, তুমি বলে গেলে আমার কি হবে গো বাবা? আমি একটা পোকা শুকা ছেলে, আমায় কে দিয়ে দিবে? আরে তোর দিদির সাথে সাথে তোরও একটা হিল্লে করার জন্য আমার এখানে আসা, কিন্তু এই হতভাগী যে কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। এক কাজ করলো বাবা, তুমি আমার বিয়ে দিয়ে দাও। বিয়ে করে বউকে কি খাওয়াবি শুনি? বউকে আমি এখানে খাবো বলুন?
মানে আমি বিয়ে করে গোল জামাই হয়ে থাকবো। আরে তার জন্য একটা যোগ্যতা থাকা দরকার, বুঝেছে? আরে তোর মতোই বোকা হাবা গোবাকে কোনো মেয়ের বাপি ঘর জামাই রাখবে না। তাহলে আমার কি বিয়ে হবে না? সারা জীবন আমি আইবুড়ো হয়ে থাকবো। তুই থামবি? এখানে কেন এসেছিস তাই বল। কেন আবার তোর বিয়ে দেবার নাম করে সবার থেকে এই বাড়িতে ঢুকিয়ে কতটা মাল করে হাঁটছে তার ভাগ বসাতে এসেছি। ওরে মাল করির ভাগে নয় রে হতো ভাগা, মাল করির ভাগে তুই বরং আমার মরণের ভাগে নিবি। এ সত্যা মরণের ভাগ। হ্যাঁ, আরে এই পুরি যখন আমার পাল্টিকে সমস্ত চালে বানচালে করে দিয়েছে, আর তখন আমি বেঁচে থেকে কি হবে? চল আজ আমরা দুজনে বিষ খেয়ে দাঁড়াও বাবা, তোমাদের কাউকে মরতে হবে না। আমি বরঞ্চ নিজের মনটাকে মেরে ফেলে তোমাদের লোভের খেলার তুরুপের টাস হয়ে গেলাম। রাজি না হয়ে আর উপায় কি রে ভাই? তুই এবার এখান থেকে যা, বুঝলি? তুই এখান থেকে যা, না হলে তোর এই বোকা বোকা চালের জন্য সব কিছু না ব্যাংচাল হয়ে যায়। আমি যাচ্ছি না দিদি, তো দেখিস ঘুমা বলেই হয়। কবি লালচ বলবে এইটা দিতে বাজবে, আর তাহলে নাচবো দিক লাগ যাং 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 দিক লাগ যাং। পাগল একটা। এবার তাহলে আমি আমার খেলা শুরু করি নাকি বলি? বলি নীলকণ্ঠ, নীলকণ্ঠ বাড়িতে আছো নাকি? হে নীলকণ্ঠ। কে ডাকে? আরে বঙ্কিম কাকা যে, এসো এসো এসো। বঙ্কিম নয়, বঙ্কিম নয়, আমি বাঁকা, আমি বাঁকা বাগলি, আমি বাঁকা হয়ে চলি কিন্তু সোজা কথা বলি। আর সেই সোজা কথাটাই বলতে আজ আমার এখানে আসা। কি তোমার সোজা কথা? আর আগে তোমার গুণধর ভাইকে ডাকো। কেন সে আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে, আমি তার জবাব চাই। কি করেছে নীলাদ্রি? আমার মেয়েটাকে একবারে বরবাদ করে দিয়েছে বাবাজি। এই মেয়েটা দিন রাতে খালি কাঁদছে আর মরতে যাচ্ছে। এই তো সেদিন পরীক্ষাতে গলায় দড়ি বেঁধে এই ঝুলে পড়েছিল, দড়িটা নেহাত পচা ছিল, তাই দড়ি ছিঁড়ে এই যাত্রা সে পেঁচে গেছে। সে কি? বলছি তুমি কিছু একটা করো বাবাজি, সেই নইলে আমার এই মা মরা মেয়েটা সকালেই মারা যাবে। আরে কি হয়েছে সেটা আগে বলবে তো। আমি বলবো? ও ওই নীলাদ্রি ওর সাথে যা যা করেছে সব খুলে বল। নিজের কলঙ্কের কথা কি করে বলবো বাবা? কিসের কলঙ্ক তোমার? আর এর সাথে নীলাদ্রি বা কি সম্পর্ক? আপনার ভাই তো আমাকে কলঙ্কের ভাগিদার করেছে দাদা। তার মানে? আপনার ভাইয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আর সেই সুযোগেই আপনার ভাই আমাদের বাড়িতে গিয়ে আমাকে বিয়ে করার কথা বলে আমার সাথে গোপনে মেলামেশা করতো, আর তারপরেই আমি মা হতে চলেছি। না, মিথ্যে কথা। আমার নীলাদ্রি কখনো কোনোদিন এমন কাজ করতে পারে না, কিছুতেই না। পারে নয় বৌমা, পারে নয়, পেরেছি। এবং এই অপকর্মটি জানার পরই ওই নীলাদ্রি আমাদের বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে। এরপরও যদি নীলাদ্রিদা আমাকে বিয়ে করতে না চান তাহলে কিন্তু আমি সুসাইড করে মরবো। শুনলে শুনলে মুখপুরি কথাগুলো শুনলে ওকে কত করে বুঝায় তুই নিজে মর, ক্ষতি নেই, কিন্তু পেটের বাচ্চাটাকে ভোকালে মারতে চাইছিস কেন? আরে যার বাচ্চা সে দায়িত্ব নিলেই তো ঝামেলা মিটে যায়। কার বাচ্চা? কে দায়িত্ব নেবে?
আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না বঙ্কিম কাকা। ইত্যাদি না বুঝার কি আছে বাবাজি? আরে তোমার ভাই যখন আমার মেয়ের পেটে বাচ্চা দিয়েছে, তখন সেই বাচ্চার দায়িত্ব নিতে তোমার ভাই বিয়ে করে নি। না, অসম্ভব। ওর পেটের বাচ্চাটা যে নীলাদ্রি, তার প্রমাণটা কি আছে আমি শুনবো। তুমি কি বলছো মা জননী? এই সময় প্রমাণ খুঁজছো? সব প্রমাণ আমরা পুলিশের কাছেই দেবো। চলো তো বাবা, আমরা থানায় গিয়ে নীলাদ্রিদার নামে রিপোর্ট করি। চলো। আহা, আবার থানা পুলিশের কি দরকার? নীলাদ্রি বাড়ি ফিরুক, ও যদি স্বীকার করে নেয় যে ও এই কাণ্ড করেছে, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি নীলাদ্রির সঙ্গে আমি তোমার বিয়ে দেবো। কিন্তু নীলাদ্রি যদি সব কথা অস্বীকার করে বসে, তাহলে বুঝতে হবে আপনি মেয়েকে নিয়ে এইখানে নীলাদ্রি নামে ফাঁসানোর জন্য এইসব করেছেন। খবরদার বলছে, আমাদের নামে মিথ্যে অপবাদ দিলে আমি লঙ্কা কাণ্ড আর কুরুক্ষেত্র দুটোই একসাথে বাজিয়ে দেবো। হ্যাঁ বঙ্কিম কাকা, তুমি বঙ্কিম নয়, আমি বাঁকা। আমি বাঁকা বাগলে, আমি বাঁকা হয়ে চলে কিন্তু সোজা কথা বলি। আমি শুধু একটা কথা জানতে চাই, তোমার ভাই নীলাদ্রি আমার মেয়েকে বিয়ে করবে কি না? অসম্ভব। অসম্ভব। বিয়েটা কোনো পুতুল খেলা নয় যে যাকে তাকে পুতুল খেলার বউ সাজিয়ে নিতে হবে। নীলাদ্রি, বৌদি, এরা এসব কি বলতে এসেছে? না, ও কি করে রে ভাই, ও শিকার ধরতে এসেছে। শিকার? হ্যাঁ হ্যাঁ, শিকার। এই মেয়েটাকে টোপ সাজিয়ে ওই প্রতারণা চাল ফেলিয়ে তোকে এখানে শিকার করতে এসেছে। কিন্তু কেন? সেটাই তো আমরা তোর কাছ থেকে জানতে চাই রে হতভাগা। মেয়েটা এবারের বহু অধিকার আদায় করতে ছুটে আসে স্কুল স্পর্ধায়। কি বললে দাদা? বিউটি এসেছে এ বাড়িতে বউ হওয়ার অধিকার আদায় করতে, কিন্তু কেন? তার আগে তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বল নীলাদ্রি, যা জিজ্ঞাসা করবো তোর একটাও এক পট্ট তুই মিথ্যা কথা তুই বলবি না ভাই। তুমি যে আমার সেহময়ী মা গো বৌদি, আর মাকে ছুঁয়ে কোনো সন্তান কি মিথ্যে বলতে পারে? এই তোমার মাথায় হাত রেখে বলছি, আমি তোমায় কোনো মিথ্যে বলবো না। বলো, কি জানতে চাও? তুই নাকি এই মেয়েটার সঙ্গে গোপনে মেলামেশা করে চলেছিস, এই কারণে মেয়েটা আজকে তোর বাচ্চার মা হতে চলেছে। না। হ্যাঁ নীলাদ্রি, হ্যাঁ। এই বাচ্চার দায়িত্ব দিতে এই মেয়েরা তোকে বিয়ে করতে এসেছে। মিথ্যে কথা। ওকে আমি ভালো করে চিনি দাদা। ও একটা অসভ্য বাজে মেয়ে। অনেকবার গায়ে পড়ে আমার সাথে অসভ্যতা করতে চেয়েছিল, কিন্তু আমি ওকে পাত্তা দিইনি। এই এই, আমি তোমার গায়ে পড়তাম না? তুমি আমার গায়ে পড়ে ইয়ে করতে? হ্যাঁ, এত বার নিষেধ করা সত্ত্বেও যে বিয়ের আগে তুমি এসব করো না। খারাপ কিছু হয়ে গেলে তখন আমারই তো বদনাম হবে। তখন তো তুমি কত ভালো ভালো কথা বলতে, মনে নেই তোমার? কি বলেছিলাম? বলোনি যে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে আজ এত ভয় করছো কেন? বিউটি, আর এও তো বলেছিলে আর আমি তোমার সাথে মেলামেশা করব। এই শয়তানি, আর একটা বাজে কথা বললে তোমায় আমি খুন করব। এত বড় অপকর্ম করে আবার থামা যাওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে। তোমার ঘরে গোষ্ঠীকে যদি আমি জেলে না ঢুকিয়েছি, তো আমার নাম বাঁকা বাগলি নয়। আমরা থানাতেই যাবো। হ্যাঁ বাবা, তাই চলো। তোমরা থানায় যেও না বঙ্কিম কাকা। নীলাদ্রি এই মাত্র নতুন চাকরিতে ঢুকেছে। ওর জেল হয়ে গেলে ওর চাকরিটাতে চলে যাবে।
কণ্ঠ। আর তাছাড়া সমস্যাটা যখন নিজেদেরই মধ্যে হয়েছে তখন তখন এটা আমরা নিজেরাই মিটিয়ে নেব। কি হবে মেটাবে তুমি? একটা মিথ্যা অজুহাত দেখিয়ে ওরা বড় নীলাদ্রিকে বলির পাঠা করে বলি দিতে চাইছে। আমি জানি আমার নীলাদ্রি সম্পূর্ণ নির্দোষ। ওরা নিজে থেকে টেনে নিয়ে গিয়ে ওরা দোষী সাব্যস্ত করতে চাইছে। ওরা দোষী সাব্যস্ত। আজ এই মুহূর্তে দোষী নির্দোষী শব্দগুলো কোনো মূল্য নেই। বড় এদের আইন ওই মেয়েদের মুখের কথা কি মান্যতা দেয়? এই মেয়েটা একবার যদি থানায় গিয়ে এই নীলাদ্রির নামে কমপ্লেন করে তাহলে সত্য মিথ্যা প্রমাণ হবার আগে যে নীলাদ্রির জেল হয়ে যাবে। তাই বলছি ওই পরিবারের সম্মান বাঁচাতে নীলাদ্রি এই মেয়েটাকে বিয়ে না, কখনোই সম্ভব নয় দাদা। যে মেয়েটা নিজের স্বার্থের জন্য নিজেরই চরিত্রকে কলঙ্কিত করে অন্যের ওপর মিথ্যে অভিযোগের বোঝা চাপাতে পারে সে কখনো কারো স্ত্রী হওয়ার যোগ্য নয় দাদা। কিন্তু যদি থানা পুলিশ করে তাই তুই যে নিজেই শেষ হয়ে যাবি রে ভাই। ওকে বিয়ে করে দিল করে শেষ হওয়ার চেয়ে একেবারেই শেষ হয়ে যাওয়া অনেক ভালো দাদা। তাই তো ওর দেওয়া মিথ্যে অভিযোগ মাথায় নিয়ে আমি জেল খাটতে চললাম। মাত্র দুদিন হলো কাকনের বিয়ে দিয়েছি। বিয়ের পুরো ঋণ শোধ বাকি পড়ে আছে। এই সময় তুই যদি জেলে যাস তাহলে আমি কেমন করে ওই ঋণ শোধ করব? তাই বলছি তুই জেলে যাওয়ার আগে আমার মরা মুখটা দেখে যা। দাদা এমন নিষ্ঠুর কথা তুমি বলো না দাদা। তোমার জন্য আমি সব অপবাদ সইব দাদা। তোমরা বিয়ের আয়োজন করো, আমি বিয়েই করব। নীলাদ্রি বাবা বাবা ও বিয়ে করবে বলেছে, আর বিয়েটা কিন্তু খুব ধুমধাম করে দিতে হবে। নিশ্চয়ই দেবো রে মা, নিশ্চয়ই দেব। আমি হলাম বাঁকা বাগলি, আমি বাঁকা হয়ে চলি কিন্তু পূজা কথা বলি। আমি তোকে কথা দিচ্ছি মা, এমন ধুমধামে করে আমি তোর বিয়ে দেব। না, কোনো ধুমধাম করে নয়, বিয়েটা হবে শুধু মন্দিরে চুপে চুপে চুপি চুপি। হ্যাঁ, চুপে চুপে। আমি বেশ বুঝতে পারছি আমার সংসার আকাশে বেশ কিছু কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। ওই কালো মেঘ অশান্তির আগুন হয়ে আমার সংসারটাকে পুড়িয়ে ছাই করে দেওয়ার চক্রান্ত করছে। না, আমি ওদের চক্রান্ত ভেঙে দেব। তুই শুধু আমার হাতটা ধরে রাখিস। তোমার হাত কোনোদিনই ছাড়ো না দাদা, কোনোদিনও না। যাও যাও বঙ্কিম কাকা, তুমি বিয়ের আয়োজন করো। কোনো লোকাচার নয়, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নয়,
নিতান্ত চোরের মতো কালো মা শ্মশান কালীর মন্দিরে তোমার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হবে।